ওকে স্টুডেন্ট, এরপর আমরা যেটা জানবো পার্ট 2 ক্লাস এইটের আমরা যে পৃথিবীর অন্দরমহল চালু করেছিলাম তার আজকে আমরা শিখব পার্ট 2তে আমরা কী কী দেখব। পার্ট 2তে আমরা যে পার্টগুলো দেখব সেগুলো প্রথমে তোমাদের সামনে আমি লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা দেখব ভূমিকম্পের তরঙ্গ। পার্ট 2তে আমরা দেখব প্রথমে ভূমিকম্পের তরঙ্গ। সেকেন্ড পার্ট আমরা যেটা দেখব সেটা হলো যে পৃথিবীর ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এগুলোর যে প্রকারভেদ। তাহলে পৃথিবীর গঠন আমরা কিন্তু দেখব, এরপরেই আমরা দেখব পৃথিবীর গঠন। আর দেন লাস্ট আমরা যেটা দেখব সেটা হলো পৃথিবীর যে গঠনের যে সমস্ত স্তরগুলো আমরা পাবো সেই স্তরের বিস্তৃতি আলোচনা আমরা করব। সেই স্তরের বিস্তৃতি আলোচনা কিন্তু আমরা করে থাকব। তো তার জন্য প্রথম আমরা যেটা বললাম যে ভূমিকম্পের তরঙ্গ। তো ফার্স্ট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ সম্পর্কে আমরা কিন্তু জানবো। তো ভূমিকম্পের তরঙ্গ কি? আমরা জানি যে ভূমিকম্প সৃষ্টি হয় কেন্দ্রের কাছে। এরপর ভূমিকম্প যে কেন্দ্র থেকে, এটা পৃথিবী, ভূমিকম্প সৃষ্টি হয় কেন্দ্র থেকে ভূমিকম্প এই স্থলভাগে মানে এই ভূত্বকে যেখানে প্রথম পৌঁছায় এটা হচ্ছে কেন্দ্র ভূমিকম্পের যেখানে সৃষ্টি হয়। মানে ভূমিকম্প কেন্দ্রে সৃষ্টি হয় এরকম কথাটা ভুল। ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় সেটাই হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, আর ভূমিকম্পের প্রথম ভূত্বকে যেখানে পৌঁছায় সেটা হচ্ছে উপকেন্দ্র। আর এটা হচ্ছে কি কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র। পৃথিবীর কেন্দ্রে সৃষ্টি হয় এটা নয়। ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরে যেখানে সৃষ্টি হয় সেটাই হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, আর এরপর ভূত্বকে যেখানে প্রথম পৌঁছায় সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। ওকে, এবারে আমরা ভূমিকম্পের কি দেখছিলাম? ভূমিকম্পের তরঙ্গ দেখছিলাম, তাই তো? তাহলে ভূমিকম্পের তরঙ্গ নিয়ে দেখছিলাম আমরা। প্রথমত ভূমিকম্পের তরঙ্গ নিয়ে আলোচনা করি। ভূমিকম্পের তরঙ্গ হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়। ভূমিকম্পের তরঙ্গকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা পি বা প্রাথমিক তরঙ্গ, আর একটা এস বা সেকেন্ডারি। প্রি বা প্রাইমারি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, এস বা সেকেন্ডারি বা যেটাকে আমরা বলি কিন্তু গৌণ তরঙ্গ। যেটাকে আমরা কি বলি না, গৌণ তরঙ্গ। ওকে, এবারে আমাদের পরীক্ষায় যেটা পড়ে সেটা হচ্ছে পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায়। পার্থক্যতে আমরা কি বলবো? পার্থক্যতে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে পি তরঙ্গ কিন্তু সমস্ত পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। পি তরঙ্গ সমস্ত পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। যেহেতু আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তরে কি হয়, পৃথিবীর অভ্যন্তরে কিন্তু চাপ এবং তাপের জন্য সমস্ত পদার্থ থাকে গলিত, অর্ধতরল, কিছু কিছু পদার্থ থাকে কঠিন অবস্থায়, এছাড়া সমস্ত পদার্থ থাকে কি গলিত অবস্থা থাকে, অর্ধতরল অবস্থা থাকে, গ্যাসীয় অবস্থা থাকে। আর এই যে পি বা প্রাথমিক তরঙ্গ, এটা কি হয়, এটা হচ্ছে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, মানে এই তরল পদার্থের মধ্যে দিয়েও প্রবাহিত হতে পারে। এরপর যে অর্ধতরল পদার্থ থাকে তার মধ্যে দিয়েও পদার্থ প্রবাহিত হতে পারে, এমনকি কঠিন পদার্থের মধ্যে দিয়েও প্রবাহিত হতে পারে। কোনটা? প্রাথমিক তরঙ্গ। আর এস বা গৌণ তরঙ্গ, এটা কি হয়, এটা কিন্তু অর্ধতরল বা তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য, এদের মধ্যে আমরা দেখে নিলাম। ওকে, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এদের প্রাথমিক তরঙ্গ আর গৌণ তরঙ্গ, এই দুটো সম্পর্কে কিন্তু আমরা জানলাম এবং এদের পার্থক্য জানলাম। আর আমাদের বিজ্ঞানীরা কিন্তু প্রচণ্ড কিন্তু চালাক। তারা কি করে, তারা এইসব তরঙ্গ দেখে কিন্তু পৃথিবীর অভ্যন্তরে কি হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে, কি থাকতে পারে, এসবের ধারণা তৈরি করে আমাদের বিজ্ঞানীরা। ওকে, এরপরে আমরা যেটা বললাম এটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ, ফার্স্ট পার্ট আলোচনা হয়ে গেল। এবারে আমরা সেকেন্ড পার্ট যেটা আলোচনা করব পৃথিবীর গঠন এবারে কিন্তু আমরা যা আলোচনা করব। ওকে, তাহলে তোমাদের একটা চিত্র অঙ্কন করে আমি বোঝালে তোমরা
অত্যন্ত সহজেই বুঝতে পারবে যেটা, সেটা হচ্ছে পৃথিবীর গঠন। সর্বপ্রথম বলি, পৃথিবীর ওপরের একটা স্তর রয়েছে যেটাকে আমরা বলি ভূত্বক, তারপরে একটা স্তর রয়েছে যেটাকে আমরা বলি গুরুমণ্ডল, তারপরে একটা স্তর রয়েছে যেটাকে আমরা বলি কিন্তু কেন্দ্র পর্যন্ত, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এটা হচ্ছে ভূত্বক, এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ওকে, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু পৃথিবীর গঠনের একটা স্ট্রাকচার। এবারে আমরা বললাম যে পৃথিবীর গঠন সম্পর্কে আলোচনা করব, এটা হচ্ছে পার্ট 2 আলোচনা হয়ে গেল। এবারে আমরা যেটা 3 নম্বর যেটা পার্ট আলোচনা করব এবং আজকের শেষ পার্ট, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা স্ট্রাকচারের মানে প্রত্যেকটা গঠনের প্রত্যেকটা পার্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। গঠনের প্রত্যেকটা পার্ট মানে ভূত্বক সম্পর্কে প্রথমত আলোচনা করব, তারপরে গুরুমণ্ডল সম্পর্কে আলোচনা করব, তারপর কেন্দ্রমণ্ডল সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভূত্বক। সেটা কি? সেটা হচ্ছে ভূত্বক সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমত বলি, আমাদের তো যে স্থলভাগে কোথাও রয়েছে সমুদ্র, কোথাও রয়েছে স্থলভাগ। এটা মনে করো যে স্থলভাগ, এটা মনে করো যে সমুদ্র। তাহলে সমুদ্রের নিচে তো মাটি কম রয়েছে। মনে করো এইখান থেকে রয়েছে আমাদের গুরুমণ্ডল, এই অংশটা থেকে আমাদের রয়েছে গুরুমণ্ডল। তাহলে সমুদ্রের নিচে তো কম অংশ রয়েছে আমাদের ভূত্বকে, আর মহাদেশের নিচে রয়েছে আমাদের বেশি অংশ। এই জন্য বলছে মহাদেশের নিচে 60 কিমি পর্যন্ত, মহাদেশের নিচে 60 কিমি পর্যন্ত রয়েছে ভূত্বক, আর মহাসাগরের নিচে 5 কিমি পর্যন্ত রয়েছে কিন্তু আমাদের ভূত্বক। যেটাকে আমরা গড় হিসাবে যদি ধরি, গড় হিসাবে রয়েছে আমাদের 30 কিমি টোটাল ভূত্বক। ঠিক আছে, 30 কিমি পর্যন্ত আমাদের টোটাল নিচে রয়েছে ভূত্বক। এরপর আমরা ভূত্বকের যে পার্টগুলো জানবো সেগুলো সম্পর্কে বলছি। ভূত্বকের গঠন আমরা জানলাম যে কিছুটা মহাসাগরের নিচে থাকে, কিছুটা মহাদেশের নিচে থাকে। এবারে বলি মহাসাগরের নিচে যেটা থাকে একে বলা হয় কিন্তু সীমা। মহাসাগরের নিচে যেটা থাকে একে বলা হয় কি না সীমা। মহাসাগরের নিচে যেটা থাকে একে বলা হয় সীমা। এটা কেন সীমা বলা হয়? কারণ এটা দুটো এরকম ধাতু নিয়ে গঠিত হয়েছে, যার জন্য একে সীমা বলা হয়। সিলিকন, এসআইতে সিলিকন, আর এমএতে কিন্তু ম্যাগনেসিয়াম। সংকেত কিন্তু নয়, এটা জাস্ট মনে রাখার জন্য। এমএতে ম্যাগনেসিয়াম। ওকে, তাহলে সীমা স্তরটা কী কী নিয়ে গঠিত হচ্ছে? সিলিকন আর ম্যাগনেসিয়াম। মহাসাগরের নিচে স্তরটি সিলিকন আর ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত হয়েছে বলে এই মহাসাগরের নিচে যে ভূত্বকের স্তরটা একে বলা হয় সীমা। আর মহাদেশের নিচে যে ভূত্বকটা রয়েছে, মানে মহাদেশের নিচে 60 কিমি পর্যন্ত যে ভূত্বকটা রয়েছে, এটা গঠিত হয়েছে কিন্তু সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে। এটা গঠিত হয়েছে সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে। ঠিক আছে, সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে। বাংলাতে লিখতে হবে অ্যালুমিনিয়াম দিয়ে। ওকে, এই সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত হয়েছে বলে, একে কিন্তু বলা হয় সিয়াল। সিয়াল স্তর। তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম যে সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত হয়েছে বলে মহাসাগরের যে নিচের স্তরটা একে আমরা বলি সীমা, আর মহাদেশের নিচের যে স্তরটা এটা গঠিত হয়েছে সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে, তাই একে আমরা বলি সিয়াল। তাহলে সীমা স্তর আর সিয়াল স্তর এই দুটো সম্পর্কে বোঝা গেল। এবার আমরা আরেকটু বিস্তৃতভাবে জানবো সীমা আর সিয়াল স্তরটা সম্পর্কে। আসলেই কিন্তু সীমা আর সিয়াল স্তর কিন্তু ভূত্বকেরই দুটো প্রকারভেদ। ওকে, সীমা স্তর গঠিত হয়েছে সিলিকন আর ম্যাগনেসিয়াম দ্বারা, সিয়াল স্তরটি গঠিত হয়েছে সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা। তো সীমা স্তর এই দুটোর যদি পার্থক্য পড়ে তাহলে আমরা কি লিখতে পারি, বা এই দুটো সম্পর্কে যদি আমরা বিস্তৃত কিছু লিখতে চাই, যদি কোনো টিকা পড়ে যায় তাহলে আমরা কিভাবে লিখতে পারি? একটাই করলে যথেষ্ট। সীমা প্রথমত বলবে যে সীমা স্তরটা কী নিয়ে গঠিত হয়েছে। সিলিকন আর ম্যাগনেসিয়াম নিয়ে, তাই তো? সীমা স্তরটি কী নিয়ে গঠিত হয়েছে? সিলিকন আর ম্যাগনেসিয়াম নিয়ে। ওকে, লিখে দিলাম। আর সিয়াল স্তরটা কী নিয়ে গঠিত হয়েছে? না, সিলিকন আর অ্যালুমিনিয়াম নিয়ে। কী নিয়ে গঠিত হয়েছে? সিলিকন আর অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত হয়েছে। সিলিকন আর অ্যালুমিনিয়াম।
পার্ট 2। সীমাস্তরটার ঘনত্ব কত? সীমাস্তরটার ঘনত্ব কিন্তু হচ্ছে আমাদের 2.9 গ্রাম পার ঘন সেমি। আমরা জানি যে ঘনত্ব একক কি গ্রাম পার ঘন সেমি, তাহলে সীমাস্তরের ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি। ওকে, তাহলে সীমাস্তরের ঘনত্ব আমরা কত জানলাম? 2.9 গ্রাম পার ঘন সেমি। আর এখানেও আমরা জানবো যে শিয়াল স্তরের ঘনত্ব কত না, শিয়াল স্তরের ঘনত্ব হচ্ছে 3.5 গ্রাম পার কিন্তু ঘন সেমি। ওকে, 3 গ্রাম পার ঘন সেমি। এরপর আমরা যেটা এর সম্পর্কে জানবো, সীমা সম্পর্কেও জানছি, শিয়াল সম্পর্কে যাচ্ছি, এটা আমরা পার্থক্য হিসাবে জানছি। ওকে, এবারে আমরা সীমা সম্পর্কে জানবো। সীমা কিন্তু ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত হয়েছে। সীমা কি দ্বারা গঠিত হয়েছে? ব্যাসাল্ট শিলা। সীমা গঠিত হয়েছে ব্যাসাল্ট শিলা দ্বারা। আর শিয়াল গঠিত হয়েছে কিন্তু আমাদের গ্রানাইট শিলা দ্বারা। শিয়াল কি দ্বারা গঠিত হয়েছে? তাহলে গ্রানাইট শিলা দ্বারা। ওকে, আমরা সীমা এবং শিয়াল স্তর সম্পর্কে জানলাম। এরপর আমরা আসলেই কিন্তু আমরা সীমা এবং শিয়াল স্তর জানার মধ্যেই আমরা কিন্তু কি সম্পর্কে জানলাম? আমরা কিন্তু জানলাম ভূত্বক সম্পর্কে। তাহলে ভূত্বকের আমরা কিন্তু দুটো পার্ট করতে পারি। একটা হচ্ছে সীমা আর একটা হচ্ছে শিয়াল। সীমাটা কি? সিলিকন আর ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয়েছে, আর এটা সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হয়েছে। এটা হচ্ছে ভূত্বক, এটা হচ্ছে মহাদেশের নিচে রয়েছে, এটা হচ্ছে মহাসাগরের নিচে রয়েছে, এটা মহাসাগরের নিচে রয়েছে, এটা মহাদেশের নিচে রয়েছে। এটাও আমরা বলতে পারি, এখানে পয়েন্টে যোগ করতে পারি যে সীমা হচ্ছে কোথায়? সীমা মহাসাগরের নিচে অবস্থান করছে। আর শিয়াল কোথায় অবস্থান করছে? শিয়াল অবস্থান করছে মহাদেশের নিচে। ওকে, তাহলে ভূত্বকের আমরা দুটো পার্ট সম্পর্কে জেনে কিন্তু আমরা ভূত্বক কমপ্লিট করলাম। এরপরের আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে গুরুমণ্ডল। এর পরের পার্টটা আমাদের কি রয়েছে? কিন্তু আমাদের গুরুমণ্ডল, এবং খুবই ভাইটাল একটা পার্ট। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন, আমরা লাস্টে তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো বলে দেবো, সেখান থেকে তোমরা পরীক্ষা 100% কমন পাবে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। গুরুমণ্ডল কিন্তু কত কিমি পর্যন্ত অংশ জুড়ে রয়েছে জানো? গুরুমণ্ডল রয়েছে 2900 কিমি অংশ জুড়ে। 2900 কিমি অঞ্চল জুড়ে। এই 2900 কিমির মধ্যে একে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথমটা 30 থেকে 700, আর দ্বিতীয়টা হচ্ছে 700 থেকে 2900। প্রথমটা 30 থেকে 700, দ্বিতীয়টা 700 থেকে 2900 পর্যন্ত। এই 30 থেকে যে 700, এই যে অংশটা, এটা একটা অংশ নিয়ে গঠিত, এটা দু রকম ধাতু নিয়ে গঠিত হয়েছে, আর এটাও কয়েক রকম ধাতু নিয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, এই 30 থেকে 700 যে অংশটা, এটা গঠিত হয়েছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম নিয়ে। এই 30 থেকে 700 কিমি অংশটা কী নিয়ে গঠিত হয়েছে? ক্রোমিয়াম মানে হচ্ছে সিআর, লোহা এফই, সিলিকন এসআই, আর ম্যাগনেসিয়াম এমজি। ওকে, আর আমরা এর আগে দেখেছিলাম যে সীমাতে আমরা দেখেছিলাম ম্যাগনেসিয়ামের জন্য এ ব্যবহার করা হয়। এর জন্য এই যে 30 থেকে 700 কিমি যে অংশটা না, একে বলা হচ্ছে ক্রোফেসীমা। আর 700 থেকে যে 2900 কিমি অঞ্চলটা, এটাও কিন্তু কয়েকটা আলাদা ধরনের ধাতু নিয়ে গঠিত হয়েছে। কী নিয়ে গঠিত হয়েছে? এটা গঠিত হয়েছে নিয়ন নিয়ে, এবারই 700 থেকে 2900 কিমি পর্যন্ত যে অংশটা, এটাও 4 রকমের ধাতু নিয়ে গঠিত হয়েছে। প্রথম যে ধাতুটা নিয়ে গঠিত হয়েছে সেটা হচ্ছে নিকেল, এরপর লোহা, এরপর সিলিকন, এরপর সেই ম্যাগনেসিয়াম। তার জন্য এর নাম হয়েছে নিফেসীমা। তাহলে আমরা যেমন পড়েছিলাম ভূত্বকের দুটো পার্ট পড়েছিলাম, সীমা আর শিয়াল, এখানেও আমরা গুরুমণ্ডলে দুটো পার্ট পড়ব, ক্রোফেসীমা আর নিফেসীমা।
ওকে, তাহলে ক্রোফেসিমা কী কী নিয়ে গঠিত? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। আর নিফেসিমা গঠিত হচ্ছে নিকেল, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা গুরুমণ্ডলের কিছু বেসিক জিনিস জানবো। কি গুরুমণ্ডল কত কিমি জুড়ে অবস্থান করছে? 2900 কিমি জুড়ে অবস্থান করছে। গুরুমণ্ডলের ঘনত্ব কত? গুরুমণ্ডলের ঘনত্ব হচ্ছে 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। 3.4 থেকে 5.6 গ্রাম পার কিন্তু ঘন সেমি। ওকে, তাহলে গুরুমণ্ডলের ঘনত্ব গেল। গুরুমণ্ডলের ঘনত্ব কত? 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। গুরুমণ্ডলের কী কী নিয়ে গঠিত আমরা সেটাই দেখলাম এই ক্রোফেসিমা এবং নিফেসিমার মাধ্যমে। দেখলাম যে গুরুমণ্ডল কী কী নিয়ে গঠিত। গুরুমণ্ডলের ঘনত্ব জানলাম। এবারে আমরা জানবো গুরুমণ্ডলের উষ্ণতা কত। না, গুরুমণ্ডল কিন্তু প্রচণ্ড গভীরতায় অবস্থান করছে, তাই গুরুমণ্ডলের উষ্ণতা কিন্তু প্রচণ্ড বেশি, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু উষ্ণতাকার গুরুমণ্ডলের। এরপর আমরা দুটো রেখা সম্পর্কে জানবো। সেই দুটো রেখা কি? একটা হচ্ছে এই ক্রোফোসীমা আর একটা হচ্ছে নিফেসিমার মাঝে রয়েছে। একটা ক্রোফোসীমা নিফেসিমার মাঝে রয়েছে। আরও একটা যেটা রেখা রয়েছে, আমরা প্রথমে ভূত্বক সম্পর্কে জানলাম, তারপর আমরা প্রথম ভূত্বক সম্পর্কে জানলাম, তার নিচে আমরা গুরুমণ্ডল সম্পর্কে জানলাম। এই মাঝে একটা রেখা রয়েছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে, সেটা সম্পর্কে জানবো। আর এই ক্রোফোসীমা এবং নিফেসিমার মাঝে একটা রেখা রয়েছে, সেটা সম্পর্কে জানবো। ক্রোফোসীমা এবং নিফেসিমার মাঝে যে রেখাটা রয়েছে তার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। তাহলে ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই স্টার্ট দিয়ে লিখছি। ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে, ক্রোফেসিমা ও নিফেসিমা ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কে রয়েছে? ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। রেপিত্তি বিযুক্তি রেখা। ওকে, আর ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কে রয়েছে? ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কে রয়েছে? না, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে রয়েছে কিন্তু আমাদের মোহরভিষিক বিযুক্তি রেখা। মোহরভিষিক বিযুক্তি রেখা। গুরুমণ্ডল আর ভূত্বকের মাঝে রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা। ওকে, তাহলে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা, আর ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। বোঝা গেছে? এরপর আমরা যখন অ্যাস্ট্রোস্ফিয়ার স্তর সম্পর্কে জানবো, তোমাদের মনে একটা প্রশ্ন জানাবে। সেখানে সংজ্ঞায় বলা হয়েছে যে শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের উপরের অংশে। শিলামণ্ডলের নিচে ও গুরুমণ্ডলের উপরের অংশে। তোমাদের মাথায় একটা প্রশ্ন অবশ্যই ঘোরাঘুরি করছে যে শিলামণ্ডলটা আবার কোথা থেকে এলো? আমরা তো জানলাম ভূত্বক সম্পর্কে জানলাম, গুরুমণ্ডল সম্পর্কে জানলাম আর কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানলাম, কিন্তু এই শিলামণ্ডল আবার কোথায় ছিল? শিলামণ্ডল হচ্ছে কি সেটা আমি তোমাদের বলছি। শিলামণ্ডল হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডল। মনে করো যে এতটা পর্যন্ত রয়েছে ভূত্বক, এরপরে রয়েছে গুরুমণ্ডল। এই ভূত্বকের কিছু নিচের কিছু অংশ আর গুরুমণ্ডলের এই ওপরের কিছু অংশ নিয়ে কিন্তু গঠিত হয়েছে শিলামণ্ডল। শিলামণ্ডল যে যতটা পর্যন্ত বিস্তৃত রয়েছে তার গভীরতা, মানে সেই অংশটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 100 কিমি পর্যন্ত। শিলামণ্ডল অবস্থান করছে 100 কিমি অঞ্চল জুড়ে। ঠিক আছে, 100 কিমি অঞ্চল জুড়ে কিন্তু শিলামণ্ডল অবস্থান করছে। তাহলে কার অংশ নিয়ে গঠিত হয়েছে? ভূত্বকের নিচের অংশ আর গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে অবস্থান করে। ভূত্বকের নিচের অংশ আর গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে তৈরি হয়েছে শিলামণ্ডল। আর এই শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের ওপরে অবস্থান করছে অ্যাস্ট্রোস্ফিয়ার। অ্যাস্ট্রোস্ফিয়ার সম্পর্কে আমরা লাস্টে জানবো। এরপরে আমরা জানলাম ভূত্বক সম্পর্কে, আমরা জানলাম গুরুমণ্ডল সম্পর্কে, এবারে আমরা জানবো কেন্দ্রমণ্ডল সম্পর্কে, তারপরে আমরা যাবো অ্যাস্ট্রোস্ফিয়ার সম্পর্কে। ওকে, এরপর আমরা জানবো কেন্দ্রমণ্ডল সম্পর্কে। আর এখানে কিন্তু আমি এই কেন্দ্রমণ্ডলটা পড়ানোর পরে তোমাদের আমি পড়াবো অ্যাস্ট্রোস্ফিয়ার, আর তার আগে আমি তোমাদের এই সম্পূর্ণ অংশটাকে মনে রাখার কিছু টিপস বলবো। আর অ্যাস্ট্রোস্ফিয়ার পড়ানোর পরে আমি তোমাদের দেবো কিছু শর্ট কোশ্চেনের নোটস আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। কেন্দ্রমণ্ডল,
আচ্ছা, কেন্দ্রমণ্ডল কি? কেন্দ্রমণ্ডলকে বলা হয় কোর, ঠিক আছে? কেন্দ্রমণ্ডলকে বলা হয় কোর, কারণ এটা কেন্দ্রের অংশ, কেন্দ্রের সমস্ত অংশকে আমরা বলি কোর অঞ্চল, ঠিক আছে? তোমরা যদি ভবিষ্যতে ক্লাস 10-এ যখন তোমরা জীবন বিজ্ঞান নিয়ে পড়বে, তখন তোমরা এটা বুঝবে কোর অঞ্চল কেন আমরা কেন্দ্রের অঞ্চলে কেন কোর অঞ্চল বলি, সেটা তোমরা জানবে। ওকে, তো কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল কিন্তু একেবারে পৃথিবীর কেন্দ্রের কাছে রয়েছে। প্রথমত এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। প্রথমত এটা অঞ্চলটা অবস্থান করছে কতটা অঞ্চল নিয়ে, এর অবস্থান সম্পর্কে জানি। প্রথমত এ অবস্থান করছে 3500 কিমি জুড়ে। কেন্দ্রমণ্ডল অবস্থান করছে 3500 কিমি জুড়ে। কেন্দ্রমণ্ডল অবস্থান করছে 3500 কিমি জুড়ে। ওকে, এই যে 3500 কিমি, এই 3500 কিমি অঞ্চল কি কি নিয়ে গঠিত, ঠিক আছে? এর গঠন, এটি নিকেল এবং লোহা দ্বারা গঠিত, ঠিক আছে? এটি কি কি নিয়ে গঠিত? নিকেল আর লোহা দ্বারা গঠিত। এটি নিকেল আর লোহা দ্বারা গঠিত, তাই একে বলা হয় নিফে। তাই একে বলা হয় কি? নিফে। এনআই নিকেলের আর এফি ফেরাস লোহার। ওকে, তাই এই অঞ্চলটাকে কি বলা হয়? নিফে। এরপর আমরা জানবো এর উষ্ণতা। এর উষ্ণতা কত? এর উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। এর উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের ধারণার বাইরে। যে উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস, মানে সূর্যের উষ্ণতা প্রায় সমান। সূর্যের উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, আর পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? 5000 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা জানবো এর ঘনত্ব। এর ঘনত্ব কিন্তু ভূত্বক, গুরুমণ্ডল এবং ভূত্বক, গুরুমণ্ডলের থেকে অনেকাংশে বেশি। এর ঘনত্ব হচ্ছে 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। এবার আমরা একটু প্রকারভেদ সম্পর্কে জানি। এই যে কেন্দ্রমণ্ডল, একে আবার দুটো ভাগে ভাগ করা আছে। একটা বহিঃকেন্দ্রমণ্ডল মানে বাইরের কেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল মানে ভেতরের কেন্দ্রমণ্ডল, ঠিক আছে? একটা বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে? বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল, তাই তো? এই বহিঃকেন্দ্রমণ্ডল সম্পর্কে আমরা প্রথম জানবো, তারপরে আমরা দ্বিতীয় অন্তঃকেন্দ্রমণ্ডল সম্পর্কে জানবো। আচ্ছা, বহিঃকেন্দ্রমণ্ডল কতটা অঞ্চল নিয়ে গঠিত? আমরা তো জানলাম যে 3500 কিমি জুড়ে এটা রয়েছে। এ কত কিমি জুড়ে রয়েছে? আর এ কত কিমি জুড়ে রয়েছে? এর মধ্যেই বহিঃকেন্দ্রমণ্ডল কিন্তু রয়েছে 2900 কিমি থেকে 5100 কিমি পর্যন্ত। এ রয়েছে 2900 থেকে 5100 কিমি, মানে 2900 থেকে, মানে এর আগে অনেকটা অংশ ফাঁকা, সেই অঞ্চলটায় রয়েছে কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল কিন্তু রয়েছে 5100 কিমি থেকে 6370 কিমি পর্যন্ত। এটা আমাদের গড় ধরলাম, মানে বিস্তৃত রয়েছে এই অঞ্চল জুড়ে, কিন্তু একদম ভূত্বক থেকে যদি গভীরতা মাপায় তাহলে 2900 থেকে 5100 কিমি পর্যন্ত রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল, আর তারপরেই 5100 থেকে 6370, মানে যেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেই অঞ্চল পর্যন্ত রয়েছে কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডল। ওকে, তাহলে এই বহিঃকেন্দ্রমণ্ডলে আমরা প্রথমত কিছু জানবো। চাপ তাপ তো রয়েছে, তার সাথে এখানে না কিছু ধাতু, কিছু পদার্থ প্রচণ্ড গতিতে ঘোরাঘুরি করে, যার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে কি হয়েছে? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টিটা কোথায় হয়েছে। চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি কিন্তু বহিঃকেন্দ্রমণ্ডল হয়েছে। চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি বহিঃকেন্দ্রমণ্ডল হয়েছে। আর অন্তঃকেন্দ্রমণ্ডলে কি হয়েছে? আমরা জানি যে ভূত্বকে, মানে পৃথিবীর যে গভীরে সমস্ত পদার্থ কিন্তু তরল, অর্ধতরল অবস্থায়, কিন্তু এই অন্তঃকেন্দ্রমণ্ডলের চাপ এতটাই বেশি যে এখানে সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে। এখানে সমস্ত পদার্থ কী থাকে? কঠিন অবস্থায় থাকে। আর এখানে চাপ তাপ যাই বলো না কেন, সবচেয়ে বেশি কিন্তু আমাদের এই অন্তঃকেন্দ্রমণ্ডলে। ওকে, আমাদের ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল সবকটাই কমপ্লিট হলো। এবার আমরা মনে রাখার কিছু টিপস জানবো। যদি বলা হয় যে ভূত্বক সম্পর্কে বলো, কিংবা যদি কেউ বলে যে গুরুমণ্ডল সম্পর্কে বলো, যদি বা কেউ বলে যে কেন্দ্রমণ্ডল সম্পর্কে বলো, তখন আমরা হয়তো ভ্যাবাচাকা খেতে পারি, কারণ মনে থাকবে না আমাদের। আমি সেই মনে রাখার কিছু টিপস তোমাদের বলবো, যেটা সম্পর্কে জানলে পরীক্ষার খাতায় একদম দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে। ভূত্বক, প্রথম হলো ভূত্বক।
ভূত্বক সম্পর্কে যখন কেউ বলবে তোমাদের দুটো নাম মাথায় রাখতে হবে, সীমা আর শিয়াল। সীমা আর শিয়াল। যদি বলে যে ভূত্বক কী কী নিয়ে গঠিত, তাহলে বলবে সিলিকন, ম্যাগনেসিয়াম, আর সিলিকন কমন আসছে, অ্যালুমিনিয়াম। সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই দুটো স্তর নিয়ে যেহেতু ভূত্বক গঠিত হচ্ছে, তাই এই কটা বলবে। গুরুমণ্ডল কী কী নিয়ে গঠিত, তোমাদের কয়েকটা নাম মাথায় রাখতে হবে। কী কী? ক্রোমিয়াম, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম। ক্রোফেসিমা আর নিফেসিমা কী কী মাথায় রাখতে হবে আমাদের? ক্রোফেসিমা আর নিফেসিমা। গুরুমণ্ডলে কী কী মাথায় রাখতে হবে? ক্রোফেসিমা আর নিফেসিমা। নিফেসিমা, ক্রোফেসিমা ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত, আর তিনটেই কমন আসছে, তাহলে একটা নিকেল। তাহলে নিকেল, ক্রোমিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম আর সিলিকন নিয়ে কিন্তু গঠিত আমাদের গুরুমণ্ডল। এটা একটা মনে রাখার টিপস। আর একটা যেটা, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল এখনই বললাম কী কী নিয়ে গঠিত। কেন্দ্রমণ্ডল হচ্ছে নিফে। কেন্দ্রমণ্ডল বলে তোমাদের মাথায় কী আসতে হবে? নিফে। এটা হচ্ছে নিকেল আর কী নিয়ে গঠিত? নিকেল আর হচ্ছে লোহা নিয়ে গঠিত। নিকেল আর লোহা নিয়ে গঠিত। কেন্দ্রমণ্ডল কী নিয়ে গঠিত? নিকেল আর লোহা নিয়ে গঠিত। ওকে, এবারে আমাদের মাথায় রাখতে হবে ভূত্বক সবচেয়ে উপরে, তাই এর উষ্ণতা কম। তারপরে গুরুমণ্ডলের উষ্ণতা সামান্য বেশি, কেন্দ্রমণ্ডলের উষ্ণতা আরও বেশি। এর উষ্ণতা প্রায় 5000-এর কাছাকাছি, এর উষ্ণতা 3500-র কাছাকাছি। এর উষ্ণতা কিন্তু এমন স্বাভাবিক। ওকে, এবারে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো যাব। তার আগে আমি তোমাদের অ্যাস্ট্রোস্ফিয়ার সম্পর্কে পড়াবো। তার আগে আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ রেখা সম্পর্কে বলবো, যেগুলো তোমাদের পরীক্ষায় যে কোনো একটা 2 থেকে 3টে তোমাদের শর্ট কোয়েশ্চেন চলে আসে। প্রথম যে রেখাটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে এই ভূত্বকের এই সীমা এবং শিয়ালের মাঝে আছে। সীমা এবং শিয়ালের মাঝে যে রেখাটা আছে সেটা সম্পর্কে বলবো। তারপরে এই ক্রোফেসিমা, নিফেসিমা, তারপরে এই কেন্দ্রমণ্ডলের অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল, সেটা সম্পর্কে বলবো। ঠিক আছে, প্রথমত বলি সীমা এবং শিয়ালের মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। সেটা কি? কনরাড বিযুক্তি রেখা। সব কিন্তু বিযুক্তি রেখা। ওকে, সব কি? বিযুক্তি রেখা। তার আগে একটা ধারণা দেওয়া প্রয়োজন, এই বিযুক্তি রেখা কেন? এই সীমা এবং শিয়াল স্তর দুটো কিন্তু আলাদা আলাদা ধাতু নিয়ে গঠিত বা পদার্থ নিয়ে গঠিত, তাই কিন্তু এখান থেকে যখন ভূমিকম্প এখানে যাবে তখন এর একটু গতির পরিবর্তন হয়। দেখবে না, যখন একটা বলকে আমরা যখন বায়ুতে মারি, বায়ুতে ফিকি, তার থেকে জলে ফিকলে তার গতি কমে যায়। তেমনই এটা কেন? কারণ জলের ঘনত্ব বেশি। তেমনই এই অঞ্চলের ঘনত্ব যে এই অঞ্চলের ঘনত্ব তো তাই নয়। তাই এই অঞ্চল থেকে যখন এই অঞ্চলে কোনো ভূমিকম্প তরঙ্গ যায় তখন কিন্তু তার গতির পরিবর্তন হয়। আর বিজ্ঞানীগণ বলছে যে ভূপৃষ্ঠে যে সকল অঞ্চলে ভূমিকম্পের গতির পরিবর্তন হয় তাকে বিযুক্তি রেখা বলা হয়। তাই কিন্তু আমরা সমস্ত অংশকে কী বলবো? বিযুক্তি রেখা বলবো। তাই কনরাড বিযুক্তি রেখা কোনটা? সীমা এবং শিয়ালের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। এরপর বলি ভূত্বক এবং গুরুমণ্ডল। ভূত্বকের যা ঘনত্ব গুরুমণ্ডলের তা ঘনত্ব নয়, তাই ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহরভিষিক। এটা আগেও বলেছি, এখনও বলছি, মোহরভিষিক বিযুক্তি রেখা। এটা কি? মোহরভিষিক বিযুক্তি রেখা। মোহরভিষিক বিযুক্তি রেখা। ওকে, মোহরভিষিক বিযুক্তি রেখা। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ক্রোফেসিমা এবং নিফেসিমা। এটা তো গুরুমণ্ডল আর ভূত্বকের মাঝে গেল। এবার এই ক্রোফেসিমা এবং নিফেসিমার মাঝে যে রেখাটা আছে, ক্রোফেসিমা এবং নিফেসিমার মাঝে যে রেখাটা আছে তার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। তার নাম কি? রেপিত্তি। তার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। তার নাম কি? না, রেপিত্তি বিযুক্তি রেখা। এরপর আমরা যেটা জানবো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল আছে। এবং তার আগে আরেকটা বলি, আমরা যেমন ভূত্বক গুরুমণ্ডলের মাঝে একটা রেখা দেখেছি, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝেও একটা রেখা দেখব। তার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা। এরপর আমরা জানবো যে কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এরপর আমরা জানবো যেটা, সেটা হচ্ছে যে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কি রয়েছে? অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেহমান বিযুক্তি রেখা। লেহমান বিযুক্তি রেখা। ওকে, তাহলে আমাদের 1, 2, 3, 4, 5টা রেখা আমাদের পুরো মুখস্থ রাখতে হবে, কারণ এই 5টা রেখার মধ্যে পরীক্ষার মধ্যে 1 থেকে 2 থেকে 3টে চলে আসে। ওকে, আমার বক্তব্য হচ্ছে যে যটা স্তর আছে, তাহলে 5টা রেখা মানে কটা স্তর থাকা দরকার? 10টা। 10টা স্তরের মাঝে 5টা রেখা আছে,
কি কি 10টা স্তর? ভূত্বক গুরুমণ্ডল 1টা, সীমা শিয়াল 2টো, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল 3টে, প্রবেশসীমা নিবেশসীমা 4টে। আর কি আছে? কর্ণাট কোথায় আছে? সীমা শিয়ালের মাঝে। মহরভিষিক কোথায় রয়েছে? গুরুমণ্ডল আর ভূত্বকের মাঝে। রেপিত্তি কোথায় রয়েছে? রেপিত্তি হচ্ছে প্রবেশসীমা নিবেশসীমার মাঝে। গুটেনবার্গ কোথায় রয়েছে? গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে। লেহমান কোথায় রয়েছে? অন্তঃকেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে। ওকে, তাহলে পাঁচটা জায়গায় আছে। এরপর আমরা যেটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে যে অ্যাস্তনোস্ফিয়ার স্তর সম্পর্কে, এবং খুবই সোজা এটা তোমাদের অনেক ডাউট থাকে, এটা কিন্তু খুবই সোজা। তারপরে আমি তোমাদের দেবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিছু শর্ট কোশ্চেনের টিপস, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। অ্যাস্তনোস্ফিয়ার, প্রথমেই শব্দটাকে আমরা ভাঙি। স্ফিয়ার কথার অর্থ হচ্ছে অঞ্চল। স্ফিয়ার কথার অর্থ কি? অঞ্চল। আর অ্যাস্থানো কথার অর্থ কি? দুর্বল। অ্যাস্থানো কথার অর্থ হচ্ছে দুর্বল। তাহলে গ্রিক শব্দে এটাকে আমরা ভাঙলাম, তাহলে দুর্বল আর অঞ্চল। তাহলে এর অর্থ কী দাঁড়ালো? না দুর্বল অঞ্চল। আমরা বাংলায় যদি বলি তাহলে আমরা কী বলবো? দুর্বল অঞ্চল। আর গ্রিক শব্দে আমরা যদি বলি তাহলে বলবো দুর্বল অঞ্চল। আর এটাকে বলা হচ্ছে, স্তরটার নাম হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার, অর্থাৎ দুর্বল অঞ্চল। কেন এটাকে দুর্বল অঞ্চল বলা হচ্ছে? কারণ এখানে এটা হচ্ছে কোথায় অবস্থান করছে সেটাকে বলি অবস্থান। এটা অবস্থান করছে আমাদের শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের ওপরের অংশ। শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের ওপরের অংশ। শিলামণ্ডল ও গুরুমণ্ডল নিয়ে কিন্তু এটা অবস্থান করছে। শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের ওপরের অংশ, ঠিক আছে? ওপরের অংশ। শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের ওপরের অংশতে কি অবস্থান করছে? অ্যাস্তনোস্ফিয়ার। অ্যাস্তনোস্ফিয়ার প্রচণ্ড দুর্বল স্তর হয়, ঠিক আছে? আর এই অ্যাস্তনোস্ফিয়ার কেমন হয়, এর প্রকৃতি কেমন হয়? আমাদের সবারই জানতে ইচ্ছে করে প্রকৃতিটা কেমন হয়। আসলে কেমন হয়? এ হচ্ছে অর্ধতরল বা অর্ধকঠিন হয়। অর্ধতরল হয় মানেই অর্ধকঠিন, একই বিষয়। কঠিনের অর্ধেক আর তরলের অর্ধেক মানে একই বিষয়। অর্ধতরল বা অর্ধকঠিন হয়, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যাস্তনোস্ফিয়ার স্তর সম্পর্কে। আর এখানে যে শিলামণ্ডল বললাম আমি, এটা সম্পর্কে তোমাদের আগেই আমি বলেছি শিলামণ্ডলটা কী, কীভাবে তৈরি হয়েছে। শিলামণ্ডল হচ্ছে ভূত্বকের নিচের অংশ এবং গুরুমণ্ডলের ওপরের অংশ দিয়ে কিন্তু শিলামণ্ডল তৈরি হয়েছে। ওকে, এবারে তোমাদের আমি দেখাবো যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন হাতে গোনা, যেটা পড়ে গেলে তোমরা 100%-এর মধ্যে থেকে কমন পাবে। প্রথমত তোমাদের 5টি রেখার অবস্থান সম্পর্কে পড়তে হবে, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে পড়ালাম যে 5টি রেখার অবস্থান কী কী। সীমা, শিয়াল, ক্রোফেসীমা, নিফেসীমা ও নিফে, এই স্তরগুলো কী কী পদার্থ দ্বারা গঠিত হয়েছে? যেমন ক্রোফেসীমা ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। নিফেসীমা নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয়েছে। নিফে নিকেল আর লোহা দ্বারা গঠিত হয়েছে। সীমা সিলিকন আর ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয়েছে। শিয়াল সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হয়েছে। এগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। সীমা ও শিয়ালের পার্থক্য করবে, ক্রোফেসীমা ও নিফেসীমার পার্থক্য করবে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের পার্থক্য করবে, ভূত্বক ও গুরুমণ্ডলের পার্থক্য করবে। অ্যাস্তনোস্ফিয়ার কি? এখানে তোমাদের দুটোভাবে লিখতে হবে। প্রথমত হচ্ছে অর্থতে তোমরা লিখবে, প্রথমত তোমরা লিখবে অর্থ, সেকেন্ড তোমরা লিখবে সংজ্ঞা, ফুল নাম্বার পেতে গেলে। অর্থতে তোমরা লিখবে গ্রিক শব্দের যে অর্থটা আছে, যে দুর্বল স্তর, আর সংজ্ঞা তারপরে তোমরা দেবে যে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরে অবস্থান করছে স্তর। এরপর কি অর্ধতরল, অর্ধকঠিন, যেমনভাবে সংজ্ঞা আছে তেমনভাবে দেবে। এরপর যেটা কয়েকটা শর্ট কোশ্চেন, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের নাম কি? পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের নাম কি? আমি তোমাদের বলেছিলাম যে রাশিয়ায় রয়েছে, রাশিয়ার কোলা উপদ্বীপে এই কৃত্রিম গর্তটা রয়েছে। নাম কি ভুল, এটা হচ্ছে কোথায় রয়েছে, এর অবস্থান কি? এর অবস্থান কোথায়? না রাশিয়ার কোলা উপদ্বীপে কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীরতম কৃত্রিম গর্ত রয়েছে। আচ্ছা, এরপর যেটা বলি, প্রতি 33 কিলোমিটার গভীরতায় উষ্ণতা কত ডিগ্রি করে বৃদ্ধি পায়? কত করে? না 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370 কিমি। কত? 6370 কিমি পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি আর এর অবস্থান কি? পৃথিবীর সবচেয়ে গভীরতম সোনার খনির নাম কি? রবিনসন দ্বীপ। আর এটা অবস্থান কোথায়? না দক্ষিণ আফ্রিকা, তাই তো?
এরপরে যেটা হচ্ছে পৃথিবীর যে ঘনত্বগুলো রয়েছে, মানে আমি তোমাদের পড়িয়েছিলাম যে পৃথিবীর গড় ঘনত্ব কত, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত। এরপরে যত আমরা কেন্দ্রের দিকে যাচ্ছি তত ঘনত্বগুলো বাড়তে 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 কোথায় যাচ্ছে, সবচেয়ে পৃথিবীর কেন্দ্রের কাছে ঘনত্ব কত, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পৃথিবীর একেবারে কেন্দ্রের কাছে যে ঘনত্ব সেটা হচ্ছে 13 থেকে 14 গ্রাম পার ঘনসেমি। এই যে 3 থেকে 4টি যে ঘনত্ব আছে এটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, 1 থেকে 2টো তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে। ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কী, উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়, ভূমিকম্পের প্রাথমিক ও যে গৌণ তরঙ্গ তার মধ্যে পার্থক্যটা কী, এই কয়েকটা হাতে গোনা প্রশ্ন করে গেলে তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে আমার মনে হয় না কোনো আনকমন প্রশ্ন পাবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থেকো।